আমাদের হোমওয়ার্ক ছিল নটরডেম কলেজের টেস্টের কোয়েশ্চেনটা। তো গতানুগতিকভাবেই নটরডেম বাংলাদেশের কলেজগুলোর মধ্যে অন্যতম সেরা কলেজ। সাধারণত ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন এবং ক্রিটিক্যাল কোয়েশ্চেনের জন্য নটরডেম সেরা, কারণ ওদের ওখানে কোয়েশ্চেনটাকেই ওরা বিশেষ ফোকাস দেয়। পাশাপাশি ইউনিভার্সিটি, মেডিকেল, বুয়েটে চান্স পাওয়ার ক্ষেত্রেও নটরডেম বাংলাদেশের অন্যতম সেরা। তো দেখি আমরা ওদের কোয়েশ্চেনটাতে কেমন পেরেছি আনসার দিতে। নাম্বার ওয়ানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে টপিকটা আছে ব্ল্যাক হোলস নিয়ে। তো ব্ল্যাক হোলস আর সাম অফ দ্য স্ট্রেঞ্জেস্ট অ্যান্ড মোস্ট ফ্যাসিনেটিং অবজেক্টস। নাম্বার এ, প্রিপোজিশন ইন, অবজেক্টস in space. They are extremely dense. As such, strong gravitational attraction that not even light can escape their grasp. নাম্বার বি তে as, যেটাকে প্রেপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে, as such. The Milky Way could contain dash 100 million black holes. আমরা সি তে প্রেপোজিশন about ব্যবহার করব। The Milky Way could contain about 100 million black holes, though detecting these gluttonous beasts is very difficult. There's the heart of the Milky Way lies a supermassive black hole. তো নাম্বার ডি তে যেহেতু হার্ট, মিল্কি ওয়ে বিশাল বড় একটি জায়গা, সেটার হার্ট মানে কেন্দ্র বা সেন্টার, ছোট্ট একটা ফোকাল পয়েন্ট বলা যেতে পারে, যেটাকে আমরা দিব অ্যাট। ইন দেওয়াও যেতে পারে, তবে অ্যাট আরো বেটার। অ্যাট দ্য হার্ট অফ দ্য মিল্কি ওয়ে লাইজ আ সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, স্যাজিটেরিয়াস এ। দ্য কোলোসাল, কোলোসাল মানে কি হিউজ, গ্রেট বা অনেক বড়। দ্য কোলোসাল স্ট্রাকচার ইজ ড্যাশ 4 million times the mass of the sun and lies approximately 26,000 light years away. The colossal structure is about, নাম্বার তে আবারও about preposition, about 4 million times the mass of the sun and lies approximately 26,000 light years away. Number F, from, away from earth. According to a statement, number G তে by, according to a statement by NASA. আমরা চাইলে statement of NASA ও দিতে পারি। The first image of a black hole was captured in 2019. There's the Event Horizon Telescope collaboration. Number 8, with the Event Horizon Telescope collaboration. ইভেন্ট হরাইজন স্কাই রিসার্চে একটা নবদিগন্ত শুরু করেছে। এটা একটা টেলিস্কোপ এবং স্পেসের ডিপার লেভেলে এটা যেতে সক্ষম। এটা দিয়ে জুম ইন করা যায় স্পেসের অনেক দূরে। দ্য স্ট্রাইকিং ফটো অফ দ্য ব্ল্যাক হোল দ্যাটস দ্য সেন্টার অফ দ্য, নাম্বার আই তে আবারও at the center of the M87 galaxy 55 million light years. নাম্বার জে তে away, যেতে from, light years from Earth, thrilled scientists around the world. এটা ছিল আমাদের 1 নম্বরের আনসার। এবার 2 নাম্বারটিতে যাব। তো 2 নম্বরে আমাদের গতানুগতিক আমরা সেম এক্সপ্রেশন গুলো পেয়ে থাকি, কিন্তু কিন্তু নটরডেম কিছু এক্সপ্রেশন ডিফারেন্ট করে দিয়েছে। দেখো, এখানে ওরা বাট ফর ব্যবহার করেছে, নট উইথ স্ট্যান্ডিং ব্যবহার করেছে, এরপরে এভার সিন্স ব্যবহার করেছে, দেন ইন কেস ব্যবহার করেছে, এরপর ইফ অনলি ব্যবহার করেছে। অর্থাৎ এখানে যে ক্লু রয়েছে 10টির 5টি ওরা চেঞ্জ করে দিয়েছে, আর বাকি 5টি আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো রেখেছে। তো এই নাম্বারে হি ইজ সাচ অ্যান ইনসোলেন্ট অফিসার ড্যাশ হি রেকটিফাইড হিমসেলফ। তো এটার শেষে কিন্তু আমরা নোট অফ এক্সক্লেমেশন পাচ্ছি, কোয়েশ্চেন মার্ক না, বাট নোট অফ এক্সক্লেমেশন। তাহলে এখানে নোট অফ এক্সক্লেমেশন দিয়ে ম্যাচ করে।
এমন কি রয়েছে, কোনটার সাথে ম্যাচ করবে? তো আমাদের 10টা ক্লু এর মধ্যে হি ইজ সাচ অ্যান ইনসোলেন্ট অফিসার। তো ইনসোলেন্ট মানেই হলো সে তার নিজের মতো চলে, কারো কথা শুনে না, বা টাইপ অফ আনকন্ট্রোলেবল এরকম। তো যেটার জন্য আমরা ব্যবহার করব নোট অফ এক্সক্লেমেশনে হোয়াট ইফ, এটাকে ব্যবহার করা যায়। কিন্তু হোয়াট ইফ দিলে তো আমাদের কোয়েশ্চেন মার্ক থাকার কথা। তো কোয়েশ্চেন মার্ক না থেকে আমরা নোট অফ এক্সক্লেমেশন বোঝানোর জন্য ইফ অনলি ব্যবহার করতে পারি। কি ইফ অনলি হি রেকটিফাইড হিমসেলফ, এটাকে এক্সক্লেমেশনের মতো করে বলা যায়। নট উইথস্ট্যান্ডিং এর মিনিং হলো ডেসপাইট অথবা ইনস্পাইট অফ, তো এটা তো আর ম্যাচ করবেই না। লেট অ্যালোন নিয়ম কানুন মেনে চলেই না, বরং উল্টা দিকে চলে। এই লেট অ্যালোনটাকে কিন্তু আমরা এটাকে কিছুটা অর্থে ব্যবহার করতে পারি এই নাম্বার। নাম্বার বি তে হি লস্ট দ্য ম্যাচ সিন্স হি গট নার্ভাস ইন দি এন্ড ড্যাশ দ্যাট হি কুড হ্যাভ ওয়ান। আমরা দ্যাট এর পরে এখানে সাবজেক্ট এর পরে কুড পাস্ট টেন্স পাচ্ছি। তো আমাদের এখানে যে এক্সপ্রেশন গুলো আছে এগুলোর উড উড দ্যাট এর পরে সাধারণত আমরা পাস্ট টেন্স ব্যবহার করতে পারি নর্মালি। তো উড রাদার দ্যাট কি আমরা ব্যবহার করব ড্যাশ দ্যাট হি কুড হ্যাভ ওয়ান। আরো একটু ফোকাস করা দরকার যে এখানে কুড এর পরে হ্যাভ দিয়েছে, অর্থাৎ থার্ড কন্ডিশনাল ব্যবহার করেছে। তো এখানে যে ক্লু গুলো রয়েছে এই ক্লু গুলোর মধ্যে আমরা বাট ফর হলো এমন একটা অপশন যেটার পরে থার্ড কন্ডিশনাল ব্যবহার করি। সুতরাং এইটাকে বি তে আনসার হিসেবে আমরা নিচ্ছি যে বাট ফর দ্যাট হি কুড হ্যাভ ওয়ান। কিপ দিস ওয়াটার বটল ইন ইউর ব্যাকপ্যাক ড্যাশ ইউ ফিল থার্স্টি, এটাতে আমরা ইন কেসটা ব্যবহার করব, ইন কেস ইউ ফিল থার্স্টি। নাম্বার ডিতে হাফিজ হ্যাজ বিন স্পেন্ডিং সো রেকলেসলি ড্যাশ হি লুজেস হিজ জব, কোয়েশ্চেন মার্ক রয়েছে, খুব সহজে আমরা হোয়াট ইফটাকে এখানে ব্যবহার করতে পারি, হোয়াট ইফ হি লুজেস হিজ জব। নাম্বার ইতে শুড আই গো দেয়ার টু রিজলভ ইট আই ড্যাশ ইউ ডিডেন অ্যাজ ইটস রিস্কি। তো এইখানে আমাদের উড রাদারটা ব্যবহার করবো, আই উড রাদার ইউ ডিডেন্ট অ্যাজ ইটস রিস্কি। নাম্বার এফ এ ড্যাশ ট্রাভেলিং অল অ্যালোন, এটাকে হোয়াটস ইট লাইক দিয়ে কোশ্চেন করব, তাহলেই হয়ে যাচ্ছে হোয়াটস ইট লাইক ট্রাভেলিং অল অ্যালোন। নাম্বার জি তে হি ইজ সো মিন হি ডাজন্ট ডিজার্ভ টু বি মাই এনিমি ড্যাশ ফ্রেন্ড। নাম্বার জি তে লেট অ্যালোন ব্যবহার করা যাচ্ছে। লেট অ্যালোন আমরা এ তে ব্যবহার করেছি, আবার জি তে আসতেছে, সো লেট অ্যালোনটাকে আমাদের রিথিঙ্ক করতে হবে এই নাম্বারটাকে। লেট অ্যালোনটা এখানে জি তে বেটার ম্যাচ করে, লেট অ্যালোন ফ্রেন্ড। দ্য ওয়েদার was horribly cold and windy. We carried on our journey. তো এখানে হরিবল হরিবলি কোল্ড এবং উইন্ডি ওয়েদার হলে কারোরই জার্নি করার কথা না, তো তবুও জার্নি করেছিল। তো এটা সাধারণত উল্টা অর্থে আমরা এখানে পাচ্ছি, উল্টা অর্থে আমরা কিন্তু দো অলদো এগুলো ব্যবহার করি, তো সেটার সিনোনিমাস নট উইথ স্ট্যান্ডিং এখানে ব্যবহার করব। উই ক্যারিড অন আওয়ার জার্নি নট উইথ স্ট্যান্ডিং। নাম্বার আইতে হি ইজ গেটিং অবিজ হি ড্যাশ চেঞ্জ হিজ ডায়েট, এটা অ্যাডভাইস করার মতো ব্যবহার করা হচ্ছে, এক্ষেত্রে আমরা সাধারণত হ্যাড বেটার ব্যবহার করি, তো এটাকে দিচ্ছি আই নাম্বারে। নাম্বার জেতে দে হ্যাভ বিন সাপোর্টিং মি ড্যাশ আই জয়েন্ট দিস অফিস, অর্থাৎ শুরু থেকে এখন পর্যন্ত তারা আমাকে সাপোর্ট করতেছিল, এরকম অর্থে এভার সিন্স। নাম্বার জেতে এভার সিন্স ব্যবহার করছি। তো আমরা এখনো ব্যবহার করিনি ইফ অনলিটাকে, যেটাকে এতে ব্যবহার করব কারেক্ট অ্যান্সার হিসেবে, যেহেতু লেট অ্যালোন আমাদের বেটার ম্যাচ করে জি নাম্বারে, তো এ নাম্বারের জন্য থাকবে ইফ অনলি। এটা হলো আমাদের 2 নম্বরের কোয়েশ্চেনের আনসার ছিল। এবার 3 নম্বরে কমপ্লিটিং সেন্টেন্স, যেটা সাধারণত রুল বেসড হয়ে থাকে।
তবে কোনো কোনো সময় আমরা কিছু কমপ্লিটিং সেন্টেন্সকে প্রভার্বিয়ালও দেখতে পাই, কিছু কিছু সময়ে ইনফরমেটিভ সেন্টেন্সও দেখতে পাই। তো রুল বেসড হলে সেটা আমাদের জন্য ইজি হয়, রুল বেসড না হলে সেটা আমাদের জন্য আইডিয়া গ্যাদার করতে কঠিন হয়ে পড়ে মাঝে মধ্যে। তো দেখি আমরা প্রথম কমপ্লিটিং সেন্টেন্সটা কেমন। আই হ্যাভ লস্ট হিজ অফিস অ্যাড্রেস। ডু ইউ নো, এটা কিন্তু আমরা খুব সহজেই পারছি কমপ্লিট করতে। যেহেতু তার অফিস অ্যাড্রেস হারিয়েছি, তাহলে তার অফিস অ্যাড্রেসটাই আমি তার কারো কাছ থেকে জেনে নিতে চাই। সো আই হ্যাভ লস্ট হিজ অফিস অ্যাড্রেস, ডু ইউ নো হোয়ার হিজ অফিস ইজ। অথবা বিকল্প হতে পারে যে আমি তার অফিসে না গিয়ে তার বাসায় যাব, ডু ইউ নো হোয়ার হি লিভস ইন। এভাবেও এটা করা যাবে। নাম্বার বি তে দা সুনার ইউ বুক দা টিকেট। তো এই দা সুনারের আমাদের স্ট্রাকচার হলো দুটি পার্ট কম্পারেটিভ ডিগ্রিতে হয়। এটা দিয়ে আমরা দু একটা প্রভার্ব শিখেছি, দা মোর ইউ রিড দা মোর ইউ লার্ন, এরকম। অথবা যত গুড় তত মিষ্টি, দা মোর দা মেরিয়ার, এরকম শিখেছি। অর্থাৎ এখান থেকে স্ট্রাকচারটা আমরা গেস করতে পারি যে দুটি পার্টেই প্রেজেন্ট টেন্স হয়, এটি হলো একটা। আরেকটি হলো দুটি পার্টি কম্পারেটিভ ডিগ্রি থাকে। তো আমরা পরের অংশটা দেখে নিই। দ্য প্রেশার অফ দ্য প্যাসেঞ্জার্স ইজ হাই। তার মানে টিকিট বুকিং এর ক্ষেত্রে অনেক প্যাসেঞ্জার আছে, টিকিট পাওয়াটা কঠিন হতে পারে। দ্য সুনার ইউ বুক দ্য টিকিট, যত দ্রুত টিকিট বুক করতে পারো টিকিট পাওয়ার সম্ভাবনা তত বেশি। দ্য গ্রেটার ইজ দ্য চান্স অফ গেটিং আ টিকিট। The greater is the chance of getting ticket. Mr. Jaffer is such a corrupt officer. It is high time. তো it is high time এর পর আমরা প্রথমেই সাবজেক্ট দিব। জাফর যেহেতু করাপ্টেড অফিসার, তাহলে কার কথা বলবো? গভর্নমেন্টের কথা বলি। মিস্টার জাফরের যে বস আছে তার কথা বলতে পারি, ম্যানেজিং ডিরেক্টর অর এমডি। তো ইট ইজ হাই টাইম দ্য ম্যানেজিং ডিরেক্টর ফায়ার্ড হিম। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে আমরা প্রথমে সাবজেক্ট দেই, তারপরে পাস্ট ইনডেফিনিট টেন্স দিতে হবে, অর্থাৎ ভি টু ফর্ম ব্যবহার করতে হবে। সো আমরা দিলাম ইট ইজ হাই টাইম দ্য ম্যানেজিং ডিরেক্টর ফায়ার্ড হিম। আমরা যদি ম্যানেজিং ডিরেক্টর না বলে পুলিশের কথা বলি, ইট ইজ হাই টাইম দ্য পুলিশ অ্যারেস্টেড হিম। আমরা যদি যেহেতু করাপ্টের কথা বলা হচ্ছে, এন্টি করাপশন কমিশনের কথা বলতে পারি, ইট ইজ হাই টাইম দি এন্টি করাপশন কমিশন started investigating against him। এভাবেও কমপ্লিট করতে পারি চাইলে। Now that she was so nervous that eventually the interviewers eliminated her। সো পেজ পাচ্ছি এখানে আমরা। তো সো এর সাথে আমাদের স্ট্রাকচার হলো সো ডট 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 দ্যাট। সো এর আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে দ্যাট এর পরে কুড ব্যবহার করতে হবে। আমরা এখানে সেই পাস্ট টেন্সটা এই জায়গাটাতে পাচ্ছি, ওয়াজ, এটা পাস্ট টেন্স। তাহলে এই সো নার্ভাস দ্যাট দিলাম, তারপরে সাবজেক্ট, এরপরে কুড দিব। কুড দিয়ে আরো একটা পয়েন্ট হলো সো ডট ডট দ্যাট এর সাথে পরের অংশটা নেগেটিভ হবে, অর্থাৎ কুড নট হবে। আরো বলার বিষয় হলো এইখানে এই কি কমাটা হবে না, দ্যাট কনজাংশনের আগে সাধারণত কমা হয় না। তাহলে নাও দ্যাট শি ওয়াজ সো নার্ভাস দ্যাট শি কুড নট আনসার দ্য কোয়েশ্চেন্স প্রপারলি। So nervous that she could not answer the questions properly. Eventually, the interviewers eliminated her. নাম্বার ই, দ্য পারসন লুকস অ্যাজ ইফ। অ্যাজ ইফ এর আগে লুকস প্রেজেন্ট টেন্স পাচ্ছি আমরা। আমাদের রুল হলো অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট টেন্স হলে অ্যাজ ইফ এর পরে পাস্ট টেন্স হবে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স। অ্যাজ ইফ এর পরে যেখানে পাস্ট ইনডেফিনিট টেন্স প্রয়োজন সেখানে বি ভার্ব আসলে আমাদের সাধারণত ভি টু ফর্ম বা পাস্ট ইনডেফিনিট টেন্স এর ক্ষেত্রে অয়ার ব্যবহার করতে হয়, ওয়াজ ব্যবহার করা যায় না। তো পরের পার্টটা একটু দেখে নেই। এভরিওয়ান ইজ শোয়িং রেসপেক্ট টু হিম। তাকে রেসপেক্ট দেখাচ্ছে এমন কোন আইডিয়া এখানে আমাদের আসতে হবে। দ্য পারসন লুকস অ্যাজ ইফ হি ওয়ার ভেরি ওয়াইজ। অথবা রেসপেক্ট দেখাচ্ছে হি ওয়ার আ পায়াস ম্যান। দ্য পারসন লুকস অ্যাজ ইফ হি ওয়ার আ পায়াস ম্যান। Traffic jam in Dhaka has been unbearable these days.
হ্যাড আই আ হেলিকপ্টার, এখানে আমরা হ্যাড পাচ্ছি। সাধারণত হ্যাড পেলে আমাদের চিন্তা আসে এটা কি পারফেক্ট টেন্স কিনা। তো এখানে আমরা আই সাবজেক্টের পরে কিন্তু ভার্বের ভি থ্রি ফর্ম পাচ্ছি না, শুধু হেড ভার্বটাকেই পাচ্ছি। তো এটা আমাদের কাছে পাস্ট ইনডেফিনিট টেন্স। যেহেতু এটা আমাদের কাছে পাস্ট ইনডেফিনিট টেন্স, সেহেতু আমাদের এটার পরে যেখানে কমপ্লিট করব সেখানে উড, কুড অথবা মাইট প্লাস ভি ওয়ান প্রয়োজন, যেটাকে আমরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকি। ট্রাফিক জ্যাম ইন ঢাকা হ্যাজ বিন আনবেয়ারেবল দিস ডেজ, তো এই আইডিয়ার সাথে আমাদের মিলাতে হবে। তার মানে ট্রাফিক জ্যামের কারণে আমি যেতে পারছি না, হেলিকপ্টার থাকলে যেতে পারতাম। হ্যাড আই আ হেলিকপ্টার আই কুড রিচ মাই অফিস ইন টাইম, আই কুড রিচ মাই অফিস ইন টাইম। নাম্বার জি, আই ওয়াজ টোটালি স্টার্টেড আফটার দ্য, আচ্ছা এইখানে একটু টাইপিং মিস্টেক আছে। এটা আসলে হবে স্টার্টলড। হতবিহ্বল অর্থে আমরা এই ওয়ার্ডটাকে ব্যবহার করি, স্টার্টলড। আমি একটু অক্সফোর্ড থেকে ওয়ার্ডটাকে দেখিয়ে রাখতে চাই, যারা ওয়ার্ডটা অলরেডি জানো তারা তো জানোই, তবুও ওরা যে টাইপিং মিস্টেক করছে সেটা একটা প্রুফও দরকার তোমাদের। এই যে স্টার্টলড ওয়ার্ডটা দেখো, স্লাইটলি শকড অর ফ্রাইটেন্ড বিকজ অফ সাডেন সারপ্রাইজ। তো এই ওয়ার্ডটাই এখানে আমাদের ব্যবহার করা হয়েছে। সামহাউ কে ভুল করেছে জানি না, টাইপিং মিস্টেক তো যে কারোরই হতে পারে, এটা নটরডেমেরও হতে পারে বা টেস্ট পেপার যারা পাবলিশ করেছে তাদেরও হতে পারে। আই ওয়াজ টোটালি স্টার্টলড আফটার দ্য নিউজ, নট আ সিঙ্গেল ওয়ার্ড। আচ্ছা এমন কি ঘটনা যেটা আমাকে শকড করে দিচ্ছিল। ধরলাম আমি কারো ডেথ নিউজ আমার কাছে আসলো আমার আত্মীয় স্বজনের মধ্যে, তো নট আ সিঙ্গেল ওয়ার্ড, কোন সিঙ্গেল ওয়ার্ডই আমাকে সান্ত্বনা দিতে পারছিল না। নট আ সিঙ্গেল ওয়ার্ড কুড, যেহেতু পাস্ট টেন্স আছে আমি পাস্ট টেন্স দিয়ে দিচ্ছি, কুড ব্যবহার করছি পাস্ট টেন্সে। নট আ সিঙ্গেল ওয়ার্ড কুড, এবার সান্ত্বনা দেওয়া, কনসোল, কুড কনসোল মি এনিমোর। নট আ সিঙ্গেল ওয়ার্ড কুড কনসোল মি এনিমোর, অথবা নট আ সিঙ্গেল ওয়ার্ড কুড সিম্প্যাথাইজ উইথ মি এনিমোর। Number 8, corruption is one of the major impediments. Impediments মানে barrier to our development. We can't develop as long as we are corrupted. এটা একদমই কমন ছিল, ইজি ছিল। So that I could reach in time, এইখানে ওরা যেটা করেছে এখানে আমরা একটা কমা দেখতে পাচ্ছি। তো এই সো দ্যাট এর আগে সাধারণত একটা পার্ট থাকে, সেই আগের পার্টটাকে ওরা আগে না লিখে পরে নিয়ে গেছে এবং কমা দিয়ে আলাদা করে লিখে দিয়েছে। এটাকে আমরা আগের পার্টকে পরে নেওয়া আর পরের পার্টকে আগে আসা, এগুলোকে সাধারণত আমরা ইনভার্সন অফ সেন্টেন্স বলে থাকি। এগুলো রেয়ারলি ইউজ করা হয়, মডার্ন এজে এসে তেমন একটা ইউজ করা হয় না, তো ওরা সেটাই ইউজ করে দিয়েছে। সো দ্যাট আই কুড রিচ ইন টাইম, সো দ্যাট এর আগের অংশটা, আগের অংশটা কি, যে আমি তাড়াতাড়ি বাসা থেকে বের হলাম, আমি সময় মতো জার্নি, আর্লি আমার জার্নি শুরু করলাম, এরকম টাইপের। বাট আই কুডন্ট অ্যাজ দ্য কার গট ড্যামেজ, তাহলে আমি কি করলাম সেটার একটা আইডিয়া এখানে দেওয়া আছে, যে আমি গাড়ি নিয়ে বের হলাম, গাড়ি হায়ার করলাম বা এরকম টাইপের। তো আই টুক মাই কার, আই টুক মাই কার সো দ্যাট আই কুড রিচ ইন টাইম। তো এভাবে লিখলেই কিন্তু সেন্টেন্সটা ম্যাচ করছে। এই যে আই টুক মাই কার, এটা এই কমার পর এখানে লিখে দিলেই হয়ে যাবে, সো দ্যাট আই কুড রিচ ইন টাইম আই কুড টুক মাই কার। নাম্বার জে, দ্য প্রপোজাল হুইচ ইউ এগ্রিড ড্যাশ ইউ আর সাচ আ ফুল। আচ্ছা, বোকামির পরিচয় দিয়েছে এমন কি কাজ যে এই প্রপোজালে সে এগ্রি করেছে। তো আমরা প্রপোজালটা তার জন্য ক্ষতিকর, তার জন্য ইললজিক্যাল, এরকম একটা কিছু বললেই কিন্তু বোকামির পরিচয় হয়ে যায়। তো সেই আইডিয়া দিচ্ছি, the proposal which you agreed on was totally illogical, you are such a fool. এটা গেল আমাদের কমপ্লিটিং সেন্টেন্স। এবার 4 নাম্বার, রাইট ফর্ম অফ ভার্বস বা কারেক্ট ফর্ম অফ ভার্বস।
এটা তোমাদের ইএফটি বইয়ের সাথে রিলেটেড আছে মনে হয়, বর্তমানের বইয়ে আছে কিনা আই হ্যাভ ফরগটেন, বাট আগের বইয়ে ইএফটি বইয়েই ছিল টপিকটা ডায়াসপোরা। দা টার্ম ডায়াসপোরা, এখানে আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করব, ইজ ইউজ এভাবে। The term diaspora is used to refer to people who leave their homelands and settle in other parts of the world, either because, তো আমরা দুই জায়গাতেই past indefinite tense দিয়েছি বি এবং সি তে, either because they were forced either because they were forced to do so or because they wanted to, এখানেও কিন্তু দুইটা জায়গায় past indefinite tense, একটাতে passive voice আর একটাতে directly ব্যবহার করছি। They were forced to do so or because they wanted to live on their own. The word is increasingly used for such people as a collective group and or a community. The word the world dash seen many diasporas. এখানে ওয়ার্ল্ড সিঙ্গুলার, হ্যাজ সিন দিব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স দিব না কারণ এখনো হচ্ছে, পূর্বে থেকে শুরু হয়ে এখনো ডায়াসপোরা চলমান রয়েছে বা ডায়াসপোরার ইভেন্টস গুলো এখনো আছে। এবং রিসেন্ট টাইমে আমাদের বাংলাদেশেও ডায়াসপোরা হয়েছে, যে মিয়ানমার থেকে যে রোহিঙ্গারা এসেছে, এটাও ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডায়াসপোরাস ছিল। The world has seen many diasporas, but scholars are studying নাকি have studied the phenomenon with great interest only in recent decades. Have studied দিলে ভালো হয়, যেহেতু আমরা রিসেন্ট ওয়ার্ডটাকে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝানোর। Among the great diasporas of history is that the Jewish people who were forced to leave their lands in ancient times. তো জিউস পিপলের কথা এখানে বলা হচ্ছে, জিউস এনশিয়েন্ট টাইমের কথা বলা হচ্ছে। এটা আসলে কোন সময়টা, হযরত মূসা আলাইহিস সালামের ঘটনার কথা বলা হচ্ছে, যেখানে ফেরাউনের আক্রমণ থেকে বাঁচার জন্য হযরত মূসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে নীল নদ পাড়ি দেওয়া বা ক্রস করে চলে গেলেন অন্য ভূখণ্ডে বা নীল নদের ওপারে, মিশর থেকে পাড়ি দিয়ে, সেইটার কথা বলা হচ্ছে এখানে। যে among the great diasporas of history is that of the Jewish people who were forced to leave their lands in ancient times. The movement of Aryans from Central Europe to the Indian subcontinent thousands of years ago is also a noteworthy diaspora. আমরা এখানে প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি আই নাম্বারে, কারণ ডায়াসপোরা হিসেবে এটা তো বর্তমানেও প্রেজেন্ট। ঘটনা ঘটেছে আগে, কিন্তু আমরা ঘটনার উল্লেখ করছি এখন। is also a noteworthy diaspora. Although the causes of this diaspora, causes plural হয়, আমরা plural verb are ব্যবহার করছি, are unclear. In 20th century history, the Palestinian diaspora, প্যালেস্টিনিয়ান মানে হলো ফিলিস্তিনের যে ডায়াসপোরা, এটা has attracted, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি, attracted a lot of attention and has আগেই ব্যবহার করেছি, এরপরের ভার্বের V3 ফর্ম been এখন ইউজ করছি। has attracted a lot of attention and been a cause of concern for world leaders because of the plight of Palestinians. They are dash massive diasporas in Africa too over the centuries. যেহেতু over the centuries বলছে, তো আফ্রিকাতে অনেক ডায়াসপোরা হয়েছে সেটা। তো আমরা দেয়ার হ্যাভ ডায়াসপোরাস প্লুরাল করেছে, এই জন্য প্লুরাল ভার্ব ব্যবহার করছি হ্যাভ বিন। There have been massive diasporas in Africa too over the centuries, either because of war or because of the ravages of nature. But the chief reason why the phenomenon of diaspora attracts so much attention now is globalization. নাম্বার এন এ প্রেজেন্ট টেন্সে আসার কারণে আমরা
প্রেজেন্টে অ্যাট্রাক্টস এস অ্যাড করে ব্যবহার করছি, যেহেতু এখানে রিজন সাবজেক্টটা সিঙ্গুলার ছিল। আমরা যাচ্ছি নাম্বার 5-এ। 5 নাম্বার হলো ন্যারেশন। তো এটা রয়েছে ইনডিরেক্ট স্পিচে, এটাকে আমরা ডিরেক্ট স্পিচে লিখবো। তো ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করার সময় এই গল্পটা তো আমরা জানি, গ্রোসার আর ফ্রুট সেলারের মধ্যে যে কনভারসেশন এটি সেটি। তো শুরুতেই দা গ্রোসার আস্কড এর জায়গায় আমরা সেড লিখবো, দা গ্রোসার সেইড। কমা দিয়ে কোটেশন মার্কের মধ্যে এখানে দা ফ্রুট সেলার এই লাইন থেকে আমরা বাদ দিয়ে দিব, তার যখন কনভারসেশন আসে সেখানে অ্যাড করে দিব তার নামটা। দা গ্রোসার সেইড কমা দিয়ে কোটেশন মার্কের মধ্যে এখানে রয়েছে হোয়ার হিজ সান ওয়াজ, এটাকে আমরা ডিরেক্ট স্পিচে নিলে হোয়ার ইজ ইয়োর সান, ইয়োর নাকি মাই, গ্রোসার জিজ্ঞেস করছে তাহলে মাই হবে ফার্স্ট পারসন। হোয়ার ইজ মাই সান, এটা হলো আমাদের ডিরেক্ট স্পিচের কোয়েশ্চেনটা। দ্য ফ্রুট সেলার রিপ্লাইড দ্যাট আ ক্রো হ্যাড ক্যারিড হিজ সান অ্যাওয়ে। তো এইখানে আমরা দিব দ্য ফ্রুট সেলার সেড, রিপ্লাইড ভার্বটা বাদ দিয়ে সেড লিখবো, কমা দিয়ে কোটেশন মার্কের মধ্যে আ ক্রো ক্যারিড, হ্যাড উঠে যাবে, পাস্ট ইনডেফিনিট টেন্সে ফেরত আসবে। আ ক্রো ক্যারিড, হিজের জায়গায় ইয়োর, ক্যারিড ইয়োর সান অ্যাওয়ে। এখানে রয়েছে কলিং হিম আ লায়ার, এটাকে আমরা চেঞ্জ করে জাস্ট শুধু ইউ লায়ার, ইউ লায়ার দিয়ে নোট অফ এক্সক্লেমেশন বা কমা দেওয়া যেতে পারে। তো আমরা এটা বলতেছে গ্রোসার, তো লিখবো দা গ্রোসার সেড, সেড দিয়ে কোটেশন মার্কের ভিতরে শুরুতে এটা ইউ লায়ার, কমা দিয়ে হাউ ক্যান আ ক্রো, এই যে কুড আছে এটাকে সামনে নিয়ে ক্যান হলো এবং কোয়েশ্চেন মার্ক হলো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আগে আসবে। হাউ ক্যান আ ক্রো ক্যারি অ্যাওয়ে সাচ আ বিগ বয়, তাহলে এটা আরেকবার বললে যে দা গ্রোসার সেড ইউ লায়ার, নোট অফ এক্সক্লেমেশন, হাউ ক্যান আ ক্রো ক্যারি অ্যাওয়ে সাচ আ বিগ বয়, নোট অফ এক্সক্লেমেশনের জায়গায় কমা দিলেও চলবে। তো এখানে পরের লাইনে দা ফ্রুট সেলার রিপ্লাইড এর জায়গায় দা ফ্রুট সেলার সেইড, এরপরে এটার অরিজিনাল ভার্সনে জাস্ট থেকে বাকি অংশটা ছিল, তো সেটা জাস্ট দা সেম ওয়ে অ্যাজ দা মাইস কুড এর জায়গায় ক্যান, অ্যাজ দা মাইস ক্যান ইট অ্যাওয়ে দা ব্যালেন্স অ্যান্ড ওয়েটস, জাস্ট দা সেম ওয়ে অ্যাজ দা মাইস ক্যান ইট অ্যাওয়ে দা ব্যালেন্স অ্যান্ড ওয়েটস। এটা হলো আমাদের ন্যারেশনের সলিউশন। গেল 5 নাম্বার, যাচ্ছি 6 নাম্বারটিতে। 6 নাম্বারটি আমাদের কাছে মডিফায়ারের ব্যবহার, এইখানে আমাদের বিশেষ ফোকাস দিতে হবে ব্র্যাকেটে যে কি ওয়ার্ড চেয়েছে আমাদের সেটার দিকে, কেমন ওয়ার্ড প্রয়োজন। যেহেতু নটরডেমের কোয়েশ্চেন, এটা এত ইজি হবে না, তো আমাদের একটু ভালোভাবে চিন্তা করেই আনসার গুলো বের করতে হবে। এটা জয়নুল আবেদিনকে নিয়ে লেখা। তা জয়নুল আবেদিনের জীবনী বা তার ঘটনা আমরা অনেকেই জানি। তিনি ময়মনসিংহ এলাকার ছিলেন, ওখানে ব্রহ্মপুত্র নদী ছিলেন, এই নদীর তীরে উনি চলে যেতেন একাকী। ওনার বাবা ছিলেন একজন পুলিশ অফিসার, উনি নদীর তীরে একাকী চলে যেতেন, দীর্ঘক্ষণ তাকিয়ে থাকতেন প্রকৃতির দৃশ্যের দিকে। এরপরে উনি ড্রয়িং শুরু করতেন। তো ড্রয়িং ভালো লাগার কারণে পরবর্তীতে ইন্ডিয়ায় যান উনি শেখার জন্য, ড্রয়িং ভালোভাবে শেখার জন্য। তখন কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ তো একই ছিল, এটা ব্রিটিশ আমল। তো ইন্ডিয়ায় গিয়ে উনি হয়তো অল ইন্ডিয়া প্রেসিডেন্ট গোল্ড মেডাল পান বেস্ট ড্রয়িং করার জন্য। এরপরে আরো উচ্চশিক্ষা গ্রহণ করেন। দেন উনি বাংলাদেশি স্টাইল, ওয়েস্টার্ন স্টাইল সবগুলোই দেখে কোনোটাই ওনার মন ভরাতে পারেনি, তো উনি নতুন আরেকটা স্টাইল শুরু করেছিলেন যেটার নাম হলো রিয়ালিজম। রিয়েলিজম ওনার স্পেশাল মনপুরা যে ড্রয়িংটা, এটা ফেমাস। এছাড়াও ফেমিন নিয়ে ওনার ড্রয়িং গুলো খুব ফেমাস। তো পরবর্তীতে ওনাকে
বাংলাদেশে উনি বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিতে ফাইন আর্টস ইনস্টিটিউট আছে, চারু ও কারুকলা, এটার প্রতিষ্ঠাতা কিন্তু উনি। তখন অন্য একটা নামে উনি প্রতিষ্ঠা করেছিলেন। তো ওনার লাইফটা হয়তো আমরা কোথাও না কোথাও পড়েছি, সাম কাইন্ড অফ ক্লাস 10 এ মেবি, অথবা রিঅ্যারেঞ্জমেন্টেও পেয়ে থাকতে পারি। তো লাইফ জানা থাকলে ইনফরমেশন দিয়ে খুব সহজে আনসার গুলো দেওয়া যায়। তো জয়নুল আবেদিনকে কিন্তু শিল্পাচার্য বলা হয়। আচার্য, আচার্য শব্দটা সাধারণত বিশ্ববিদ্যালয়ের প্রধান ব্যক্তিকে বলা হয়ে থাকে। এটা চ্যান্সেলরের বাংলা অর্থ আচার্য। তো জয়নুল আবেদিনকে এই শিল্পাচার্য বা দ্য চ্যান্সেলর অফ ড্রয়িং বা আর্ট বা পেইন্টিং মুভমেন্ট ইন বাংলাদেশ এভাবে বলা যেতে পারে। দ্য গ্রেট টিচার অফ আর্ট হিসেবে ওনাকে বলা হয়ে থাকে। ওনার বাড়ি ছিল কিশোরগঞ্জ, যেটা ময়মনসিংহ, গ্রেটার ময়মনসিংহে। ওই সময় হয়তো কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টটা ছিল না। আর উনি ওই কিশোরগঞ্জ এলাকার ভাষায় কথা বলতো। উনার বিখ্যাত একটা লাইন মনে হয় যে অনেকেই কোট করে, যে উনি বলতেন, আগে দেখবাম পরে আঁকবাম, আগে দেখবো তারপরে ড্রয়িং করবো, এরকম টাইপের একটা সেন্টেন্স খুব প্রচলিত হয়েছে। শুরুতেই জয়নুল আবেদিন ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ ইন 1914। 1914 ইয়ারটা আমাদের কাছে বিখ্যাত, প্রথম বিশ্বযুদ্ধের শুরু এটা। তো ওনাকে নিয়ে আমাদের একটা অ্যাপোজিটিভ ফ্রেজ বানাতে বলেছে। সাধারণত অ্যাপোজিটিভ ফ্রেজ ইনফরমেটিভ হয়ে থাকে। কোনো ব্যক্তির কোনো নাউনের পরে ওই নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হলো আমাদের কাছে অ্যাপোজিটিভ ফ্রেজ। তো আমরা ওনাকে যে দ্য গ্রেট টিচার অফ আর্ট বলা হয় ওইটাকেই দিচ্ছি এখানে। জয়নুল আবেদিন, দ্য গ্রেট টিচার অফ আর্ট ইন বাংলাদেশ, was born in Kishoreganj in 1940. His father was a dash officer. এটা কিন্তু আগেই আমি ইনফরমেটিভ পার্টটা বলে রেখেছি, পুলিশ অফিসার ছিল। আমাদের এখানে কোয়েশ্চেনটা চেয়েছে নাউন অ্যাডজেক্টিভ, তো পুলিশ শব্দটা কিন্তু নাউন, তো আমাদের অ্যান্সারটা মিলে যাচ্ছে। His father was a police officer. He grew up amidst a dash surrounding, dominated by the river ব্রহ্মপুত্র। তো ব্রহ্মপুত্র রিভারের সারাউন্ডিং এর অংশটা কেমন হবে? বিউটিফুল হবে, ওয়ান্ডারফুল হবে, আই ক্যাচিং হবে, ন্যাচারাল হবে। তো আমি বিউটিফুল ওয়ার্ডটাই দিচ্ছি। হি গ্রো আপ অ্যামিডস্ট আ বিউটিফুল সারাউন্ডিং ডোমিনেটেড বাই দ্য রিভার ব্রহ্মপুত্র। The river and the open nature inspired him to dash, যেহেতু আমি টু বললাম নাকি, ঠিক আছে, ইউজ অ্যান অ্যাডভার্ব, টু না, অ্যাডভার্ব আসবে। আমরা গ্রেটলি দিতে পারি, ইন্সপায়ার্ড হিম গ্রেটলি ফ্রম হিজ আর্লি লাইফ। গ্রেটলি ছাড়াও ইমেন্সলি দিলে মোটামুটি আরো ভালো ম্যাচ করে। In 1938 he was awarded a dash medal, এটা ছিল গোল্ড মেডাল বলেছি আমি, প্রেসিডেন্টস গোল্ড মেডাল ছিল অল ইন্ডিয়া আর্ট এক্সিবিশনে। তো আমি গোল্ড নাউন অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে কিন্তু গোল্ড শব্দটা দিলে। He was awarded a gold medal in All India Art Exhibition. It was a dash, এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন। It was a dash recognition. Noun recognition কে মডিফাই করার জন্য হিউজ রেকগনিশন, গ্রেট রেকগনিশন, ওয়ান্ডারফুল রেকগনিশন, unimaginable recognition, worthy recognition for him, আমরা অনেক ভাবেই কমপ্লিট করতে পারি। and dash recognition ডেমনস্ট্রেটিভ চেয়েছে, চারটা ডেমনস্ট্রেটিভ আছে আমরা জানি, দিস দ্যাট আর দিস দোজ, তো এখানে দিস ব্যবহার করছি। And this recognition gave the confidence to, infinitive চেয়েছে, confidence to study art, অথবা to become a famous artist in future, অথবা to take art and painting as his career, এভাবে দিলেই হচ্ছে টু প্লাস ভার্ব দিয়ে। জয়নুল preserved some of his works dash, তো তার এই ড্রয়িং গুলো কোথায় প্রিজার্ভ করে রেখেছে? আমরা জানি যে জয়নুল আবেদিন সংগ্রহশালা আছে ময়মনসিংহে, তো সেই নামটা দিলেই হয়, যে জয়নুল মিউজিয়াম, ওটা আসলে একটা মিউজিয়াম। জয়নুল প্রিজার্ভ সাম অফ হিজ ওয়ার্কস ইন আ মিউজিয়াম ইন ময়মনসিংহ। জাস্ট ইন আ মিউজিয়াম দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, যেহেতু প্রিপোজিশনাল ফ্রেজ যাচ্ছে।
ইন প্রেপোজিশন দিয়ে শুরু হচ্ছে, নাউন দিয়ে শেষ হচ্ছে। প্রেপোজিশনাল ফ্রেজের ডেফিনিশন তো এটাই, যে প্রেপোজিশন দিয়ে শুরু হয়, নাউন দিয়ে শেষ। অলসো হি বিকেম ইনভলভড ইন আ মুভমেন্ট, এখানে ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে বলছে। তো আমি তার মুভমেন্ট সম্পর্কে বলেছি, সে প্রথমে ফ্রি স্টাইল বা ন্যাচারাল স্টাইল ট্রাই করেছেন, ওয়াটার কালার ব্যবহার করে ফ্রি স্টাইল বা ন্যাচারাল স্টাইল ব্যবহার করেছেন, এরপর ওয়েস্টার্ন স্টাইল ট্রাই করেছেন উচ্চশিক্ষায় গিয়ে। তার এগুলোর কোনোটাই ওনাকে আকর্ষণীয় করে ধরে রাখতে পারে নাই। তবে এরপরে উনি যেটা শুরু করেছেন সেটা রিয়ালিজম। একটা জিনিস আমি রিয়েল যেটা দেখছি, সাধারণত আর্টিস্টদের একটা ধরন ছিল এক সময় যে বিউটিফুল জিনিসগুলোই আর্টিস্টরা ড্র করতো, কিন্তু জয়নুল আবেদিন উল্টাইছে, বিউটিফুল না, বাস্তবে যেটা হচ্ছে সেটা ড্র করছে, ফেমিনের দৃশ্য ড্র করছে। তো এটা হলো রিয়েলিস্টিক মুভমেন্ট। হি বিকেম ইনভলভ ইন আ মুভমেন্ট টু আপহোল্ড রিয়ালিজম ইন পেইন্টিং, বা টু ইন্ট্রোডিউস রিয়ালিজম ইন পেইন্টিং। এভাবে দিলেই টু প্লাস ভার্ব ইনফিনিটিভ ফ্রেজ আমাদের হয়ে যাচ্ছে।